একটা মুদ্রা একটা ছোট্ট জিনিস, কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে তার গুরুত্ব হচ্ছে বিশাল। একটা ছোট্ট মুদ্রা থেকে আমরা কত কিছু জানতে পারি, তাই না? কোনো শাসকের নাম থেকে শুরু করে তার সময়কাল, রাজত্বকাল, কোথাকার তিনি শাসক ছিলেন তার ছবি পেয়ে যাই আমরা মুদ্রা থেকে, এবং সেই মুদ্রার কোন ধাতু দিয়ে তৈরি সেটা থেকে আমরা হচ্ছে সেই সময়ের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, ধাতু শিল্পে কতটা উন্নত ছিল, এরকম কত তথ্য আমরা একটা ছোট্ট মুদ্রা থেকে পেয়ে যাই। সেরকম এখানে আমরা অনেক মুদ্রা আমরা দেখবো, ষোড়শ মহাজনপদের মুদ্রা, তারপরে হচ্ছে আমাদের মুর্শিদাবাদ টাকশালের মুদ্রা দেখতে পাবো। আর তারপরে শশাঙ্কের স্বর্ণ মুদ্রা, যেটা তোমরা বইয়ের পাতায় ছবিতে দেখেছো, সেটা তোমরা এখানে দেখতে পাবে। প্রথমে যেটা এখানে দেখানো আছে সেটা হচ্ছে বাংলার সুলতানি পিরিয়ডের কয়েন, মানে আমলের কয়েন আর কি। তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি 1206 খ্রিস্টাব্দে বাংলার শেষ যে রাজা ছিলেন লক্ষণ সেন, তাকে হটিয়ে দিয়ে গৌড় বিজয় করলেন। তো তারপর থেকে প্রায় 350 বছর বাংলায় সুলতানি রাজত্ব ছিল। প্রথম যে 100 বছর ছিল সেই 100 বছর তো ওনারা আহ, মানে গভর্নর রুল যেটাকে বলা হয় বাংলার, যে ওটাকে বলা হয় গভর্নর রুল। তো সেই সময়টায় কি ছিল, সেই সময়টায় দিল্লি সুলতান এখানে বাংলায় কোনো গভর্নরকে অ্যাপয়েন্ট করে পাঠাতেন। তো তার মাধ্যমেই মুদ্রাগুলো প্রথম প্রথম বেরোতো। যেমন এখানে এখানে দেখানো আছে ওরকম একজন গভর্নর হচ্ছে শামসুদ্দিন ফিরোজ শাহ, গিয়াসুদ্দিন বাহাদুর শাহ, এরকম। তারপর প্রায় 100 বছর বাদে বাংলায় প্রথম ফকিরুদ্দিন মুবারক তিনি বিদ্রোহ ঘোষণা করলেন এবং বাংলার প্রথম স্বাধীন সুলতান হলেন আর কি, মানে দিল্লির থেকে আর কি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট হয়ে। তারপরে এখানে ইলিয়াস শাহী ডাইনেস্টি রয়েছে। ইলিয়াস শাহী ডাইনেস্টি তোমরা শুনেছো, ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, আজম শাহ, এদের নাম শুনেছো, তাদের মুদ্রাগুলো এখানে দেখানো আছে। তারপরে কিছুদিনের জন্য একটা হিন্দু রিস্টোরেশন হয়েছিল রাজা গণেশের মাধ্যমে। রাজা গণেশ এবং তার পুত্র মহেন্দ্রদেব, তারা এই অল্প সময়ের জন্য প্রায় 2 বছর মতো বাংলার মসনদে ছিলেন। তো সেই সময়টায় মহেন্দ্র সে ইসলাম হয়ে নাম নিল জালালউদ্দিন মোহাম্মদ, এবং তারপরে আবার একটা ইলিয়াস শাহী বংশের আবার দ্বিতীয়বার রিস্টোরেশন হলো। সেই সময় কিছু নাসিরউদ্দিন মাহমুদ, রুকুনুদ্দিন বারবাক, জালালউদ্দিন ফতশাহ, এই সমস্ত রুলারগুলো সেই সময়টাই ছিল। এই ফতশাহের সময়ে যে তাদের সেই সময় দাস কিছু ছিল আর কি, কৃতদাস প্রথা ছিল আর কি। কিন্তু এই কৃতদাসদের একটা প্রভাব ছিল সুলতানদের উপরে। সেই দাস বংশ শুরু করলো হচ্ছে সাইফুদ্দিন ফিরোজ শাহ। এইগুলোকে বলা হয় হাফসি ডাইনেস্টি বাংলার। এদেরও 2-3টে এরকম রুলার হয়। লাস্ট রুলার ছিল হচ্ছে মুজাফফর শাহ। মুজাফফর শাহের একজন সেনাপতি, তার নাম ছিল হুসেন শাহ। সে এই মুজাফফর শাহকে হত্যা করে তারপর হুসেন শাহ আসলেন এবং তিনি হুসেন শাহী ডাইনেস্টি শুরু করলেন। এখানে তোমরা হুসেন শাহ, নুসরত শাহ, আলাউদ্দিন ফিরোজ, গিয়াসউদ্দিন মাহমুদ, এদের কয়েনগুলো দেখতে পাচ্ছ ওই ওদের সময়কার। তারপরে এই বংশটা যখন শেষ হলো তখন এলো হচ্ছে আফগান রুলাররা, আফগান কারনানি রুলার বা সুরি ডাইনেস্টি যেটাকে বলা হয়। শের শাহ সুরি এলেন। শের শাহের মুদ্রা দেখছো, ইসলাম শাহ দেখছো। এই বংশটাই তারপরে আবার এদের সাথে মুঘলদের একটা ক্ল্যাশ ছিল এবং তারপরে মুঘলরা সুলতানদেরকে হটিয়ে দিল। এবং বাংলায় প্রথম যে মানে মুঘল এসেছিলেন তিনি হচ্ছেন আকবর। মানসিংহকে এখানে পাঠান এবং মানসিংহ গৌড় বিজয় করেন। হ্যাঁ, এবং মানসিংহের সময় আকবরের মুদ্রা ওখান থেকে বেরোনো শুরু হয়। বঙ্গ মিন্ট থেকে নামটা রাখা হয় বঙ্গ, জায়গাটার নাম। এবারে ওই সময়টাতেই তারপরে আস্তে আস্তে উনি যখন মারা গেলেন তারপরে জাহাঙ্গীর উনার নামে জায়গাটার নাম রাখলেন আকবরনগর। এরকম শাহজাহান, ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের সময় এখানে তোমরা জানো যে এখানে মুর্শিদ কুলি খানকে পাঠানো হয়েছিল এবং নতুন ভাবে বাংলা প্রদেশটা তৈরি হল, যেটাকে বেঙ্গল সুবা বলা হচ্ছে। এবং সেখানে ওনাকে নবাব পদে ভূষিত করলেন। এবং সেই সময়টায় যে সমস্ত মিন্টগুলো ছিল, জাহাঙ্গীরনগর মিন্ট, যেটা এখন বর্তমানে নাম হচ্ছে ঢাকা। তারপরে আজিমাবাদ মিন্ট, আজিমাবাদের এখন বর্তমানে নাম হচ্ছে পাটনা। তো এইখানে তারপরে মুঘলরা রাজত্ব করতো। এখানে কিন্তু নবাব তারপর স্বাধীনতা ঘোষণা করলেও মুদ্রাতে কিন্তু মুঘল সম্রাটের নামই থাকে বা মুঘল বাদশার নামই থাকে। তো এখানে তারপরে তোমরা দেখবে জাহানদার শাহ খুব অল্প সময়ের জন্য, ফারুক শিয়ারের মুদ্রা তোমরা জানো, এই সময় ফারুক শিয়ারের ফরমান, যে ফারুক শিয়ারের ফরমান তোমরা পড়েছো। ফারুক শিয়ারের পরে তারপরে রফিউদ্দৌলা খুব অল্প অল্প সময়, 3 মাস করে এরা রাজত্ব করেছিল। ওই সময়টায় মুঘল সাম্রাজ্য প্রায় পতনের প্রায় মুখে। সেই সময় মানে মোহাম্মদ শাহ ইনি প্রায় 30 বছর রুল করলেন। আহমেদ শাহ, আলমগীর টু, এই আলমগীর টু এর সময় এখানে
তোমার পলাশির যুদ্ধটা হয়েছিল সিরাজের সাথে। যে আমাদের মুর্শিদাবাদ মিন্টের মুদ্রা। এগুলো সব মুর্শিদাবাদ মিন্টেরই মুদ্রা। তো এখানে যে তিনটে কয়েন দেখছো এগুলো সব সিরাজউদ্দৌলার সময় ইস্যু করা মুদ্রা। হ্যাঁ, তো লাস্টে আর কি তোমার শাহ আলম 2 এর সময় বক্সারের যুদ্ধ হয় এবং পাকাপাকি ভাবে বেঙ্গল প্রেসিডেন্সি শুরু হয়। মানে এই পুরোটাই চলে যায় হচ্ছে ব্রিটিশদের হাতে। এরপরে যেটা আছে, ব্রিটিশরা তখন দেখলো যে আগে যে সমস্ত মুদ্রা তোমরা দেখেছো সব সিলভার কয়েন, রূপোর কয়েন, এবং সেগুলো সব হাতে বানানো। ঠিক আছে, ওটাকে আমরা হ্যান্ডস্ট্যাক কয়েন্স বলি। এরপরে এলো হচ্ছে ইউনিফর্ম কয়েনেজেস। ইউনিফর্ম কয়েনেজেস কনসেপ্টটা কি? আগের মুদ্রাগুলো একটা সাধারণ লোকালয়ে চলতো, কিন্তু ইউনিফর্ম কয়েনগুলো সারা ভারতবর্ষেই চলতে পারতো। তো এইটার কনসেপ্ট প্রথমে ব্রিটিশরাই নিয়ে এলো। উইলিয়াম 4 এর মুদ্রা দেখতে পাচ্ছ, তার রাজপ্রতি কীর্তি দাবা। তারপরে ভিক্টোরিয়া কুইন। ভিক্টোরিয়া কুইন কিন্তু পরে আবার 1876 খ্রিস্টাব্দে এমপ্রেস টাইটেল পেলেন। এমপ্রেস মানে হচ্ছে রাজা এবং রানীদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ, তাকে এম্পেরার বা এমপ্রেস বলা, হ্যাঁ সাম্রাজ্ঞী বলা হয়। তো এই ভিক্টোরিয়া এমপ্রেসের মুদ্রা। তারপর তার ছেলে এডওয়ার্ড 7 রাজা হলেন। এডওয়ার্ড 7 এর পরে হচ্ছে জর্জ 5, এবং লাস্টে জর্জ 6 এর সময় আমাদের দেশ স্বাধীন হয়ে গেল। এখানে আমাদের ইতিহাসটা শেষ হচ্ছে।